নমস্কার আপনাদের সবাইকে। আপনারা যেভাবে ইউটিউবে আমার প্রোগ্রামগুলোকে সাপোর্ট করছেন ঠিক একই রকমভাবে করতে থাকবেন, তাতে আমি বুঝতে পারছি যে অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হাল্লাবোলের সমস্ত কথা, সমস্ত গেস্টদের আলোচনা এবং তাদেরকে তীক্ষ্ণ এবং সরাসরি প্রশ্ন করার যে ক্ষমতা যেটা আমরা রাখি সেটা আমরা আজকেও করব। কিন্তু কোন ইস্যুগুলো নিয়ে আজকে আলোচনা হবে, সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সিও দপ্তরের সামনে আবার বিক্ষোভের ছবি, আবার বিএলওদের পরিবার গিয়ে রাস্তায় বসলো। মুর্শিদাবাদের খড়গ্রামে যে বিএলওর মৃত্যু হয়েছে, জাকির হোসেন, তার পরিবারের তরফ থেকে দাবি করা হলো চাকরি। সঙ্গে চলল এক দল বিএলওর ঠেলাঠেলি, ধস্তাধস্তি, মারামারির ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আর অন্যদিকে সিও দপ্তরের তরফে অবজারভার নিয়োগ করা হলো, অর্থাৎ এই 4 তারিখের পরবর্তী পর্বের যে এসআইআর প্রক্রিয়া, সেটা প্রাক্তন আইএসদের টিম, 12 জনের টিম, তারা এই পুরো বিষয় অবজার্ভ করবেন। যেটা আমরা প্রতিনিধি মারফত জানতে পাচ্ছি, মৃত ভোটারের নাম এবং বহিরাগত ভোটারের নাম কোনো মতেই রাখা চলবে না তালিকায়। এর মধ্যেই সিও দপ্তর খুব পরিষ্কার অবজারভারদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই মৃত ভোটার এবং বহিরাগত মানুষ, বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে এসছেন, এখানকার ভোটার তারা নন, এক্সিস্টিং লিস্টে তাদের নাম নেই, কিন্তু তারা নকল ভোটার কার্ড তৈরি করে তালিকায় নাম তুলে তারা ভোট দিচ্ছেন দিনের পর দিন, তাদের নাম বাদ দিতে হবে। এই দুটো খবর নজর যেরকম থাকবে, পাশাপাশি আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং যে খবর থাকবে সেটা হচ্ছে লিটন দাস নামক একজন ব্যক্তি, বাংলাদেশের মানুষ, ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, আধার কার্ড বানিয়ে নিয়েছেন, আরামসে চলছিল। আজ তিনি স্ক্রুটিনিতে সামনে এসছেন। 1720 জন, যদিও সংখ্যাটা কম, আমার মনে হয় বাংলাদেশের সীমানা দিয়ে বাংলাদেশে চলে গেছেন ভারত ছেড়ে। বিএসএফ এর এটা অফিসিয়াল ইনফরমেশন বলছে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বস্তি, কলোনি প্রায় ফাঁকা। কেন? তার কারণ এটাই, কারণ এসআইআর আবহে আতঙ্কে ভারতের মাটি ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন অনেকে, কিন্তু এটা কোনো জায়গায় গ্যারান্টি নেই যে তারা আবার এসআইআর প্রক্রিয়া শেষ হলে এই দেশে ফিরে আসবেন না। খুব পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা রাখবো এবং এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে, আমি আগেই ঘোষণা করে দিচ্ছি, অনুপ্রবেশকারীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট, আমরা সেটা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা জানবার চেষ্টা করব। আসুন আজকে একেবারে প্রথম আপনাদেরকে দেখাই সেই বিক্ষোভের ছবি, যেখানে কাজের বেশি চাপ, এই অভিযোগ সামনে রেখে, অতিরিক্ত চাপের ফলে মৃত্যু, সেই ঘটনাকে সামনে রেখে আবারও সিও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভের ছবি। ফুল স্ক্রিন একবার দেখাই আপনাদের, দেখুন। আসুন, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে বিএলওদের একাংশের ছবি। আপনারা ভাববেন না যে পশ্চিমবঙ্গের 80,000 বিএলও সবাই আন্দোলনকে সমর্থন করছে, তা নয়।
তার কারণ এই রাজ্যেই উদাহরণ আছে মাত্র 17 দিনের মধ্যে টোটাল এনুমারেশন ফর্ম দেওয়া এবং সেটাকে ডিজিটাইজড করবার কাজ সম্পন্ন করেছেন অনেকে। তারা এফিশিয়েন্ট, এলিগেন্ট। প্রশ্ন জাগবে এটা, আমাকে সেদিন একজন বলছে প্রোগ্রাম করে বেরোনোর পর যে ভাই এই বিএলওদের এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন কি? আমি বললাম একদম এসব বলবে না, কারণ অনেকে মানসিক চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই যেমন জাকির হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর কথা নাকি সিও দপ্তর থেকে বলেছে যে আমরা চাকরি দেব না, পাশে দাঁড়াবো, এরকম কিছু একটা বক্তব্য আমি শুনছিলাম। আসুন এই মুহূর্তে এই যে জাকির হোসেন যার মৃত্যু হয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না যে যাদের মৃত্যু হচ্ছে তাদের কোনো কোমরবিডিটি আছে কিনা। আমরা কিন্তু এখনো পর্যন্ত এটা জানি না যে তারা এমনি হাইপারটেনশন এর পেশেন্ট কিনা। আমরা কিন্তু এখনো পর্যন্ত, কেন আমি বলছি এখনো পর্যন্ত জানি না, কারণ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই যে বিএলওদের তদন্ত প্রক্রিয়া, বিজেপি কয়েকবার বলেছে আমি শুনেছি যে এইটা নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। সত্যিই তো তাই, কারণ একটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইমপ্লিমেন্ট করতে গেলে যদি একের পর এক মানুষের মৃত্যু হয়, তাহলে আগামী দিনে সাংবিধানিক প্রক্রিয়াকে ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে একবার নয়, দুবার নয়, 200 বার ভাবতে হবে। আসুন এবার দেখাই এই মুর্শিদাবাদের খড়গ্রামের বিএলও যার মৃত্যু হয়েছে, যার পরিবারও আজকে সিও দপ্তরে এসেছিলেন, তাদের পরিবারের তরফে কি বলা হচ্ছে, কি অভিযোগ শুনুন। ব্যথাটাই বললে বুকে ব্যথা বলে কাঁচতে কাঁচতেই মানে 10 মিনিটও নয়, মিনিটের মধ্যেই মানে মারা গেল। হসপিটাল নিয়ে যাবার আমি টাইমও পেলাম। কমিশনকে আমি দায়ী করছি, এত চাপের কাজ ওইসব লোককে দিতে হতো না, দিয়েছিল, এবার ওটা কাজটা দিয়েছে, তারপরে ওকে বললে যে আমার চাকরি আছে, তাহলে এবার ওই চাকরি বাদ দিয়ে দিবে কি দিবে, একটা মানে চাপ। হ্যাঁ, চাপ দিচ্ছেন। কমিশনের কাছে চাইছি যে আমার কিছু মানে আমার যেটাই মানে ছিল সংসার চালাবার, লোক উপার্জন করতো। আমারও 3টে মেয়ে ছেলে, একটা মেয়ে, কেউ এখন আমার কোনো পাঁচ নেই, উপার্জন করারও ক্ষমতা কারও নাই। যদি অ্যাপে প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে সেগুলো আপলোড করব, এই সমস্যা তাকে বলা হলে সে টেনশন নিত যে কীভাবে কাজ শেষ হবে। তাহলে পরে ওপর থেকে একটা টাইম দেওয়া হয়েছিল যে এত তারিখের মধ্যেই আপলোডগুলো করে শেষ কমপ্লিট করতে হবে, সেই জন্য তার মাথার মধ্যে একটা টেনশন চলে আসে। উনি একটা অত্যন্ত সাধারণ মানুষ ছিল, সব থেকে প্রবলেম এটাই। ওকে যে কাজটা দিয়েছিল ও ভেবেছিল কতক্ষণে আমি শেষ করব, না শেষ করতে পারা পর্যন্ত ও শান্তি ছিল না। ওনার ছেলে তো অনেকটাই কাজ করে দিত, ওই যে মোবাইলে আপলোড করার সব কিছু ওনার বড় ছেলেই করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওনার একটা চাপ ছিল। আচ্ছা, এটা তো গেল মানে যখন আন্দোলন হচ্ছিল সেই সময়ে ওই পরিবারের বক্তব্য। এবার সিও দপ্তরে দেখা করে আসবার পর জাকির হোসেনের পরিবার কি বলছে একবার শোনাই আপনাদের, শুনুন। আমরা ওনাকে বললাম যে উনি মানে হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। উনি বললেন যে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে কম্পেনসেশন, ক্ষতিপূরণ, সেটা আমরা দেব, আপনারা ডিএমের মারফতে আপনারা আসুন। আর আমরা বললাম যে উনি যেহেতু কর্মরত ছিলেন শিক্ষকতায়, আমার ভাইপো ওনার ছেলে তিনি ডিএলএড কমপ্লিট, আমরা বললাম যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। উনি বললেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা তো সম্ভব না, তবু আমরা একটা কংক্রিট নোট দিয়ে আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করবেন, এবং তিনি আশ্বস্ত করলেন আপনাদের পাশে আছি। যদি আমরা ক্ষতিপূরণ না পাই বা আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা এই দুই সরকার যদি না করে দেয়, তাহলে আমরা আগামী দিনে আবার নির্বাচন কমিশনের অফিসে আমরা আসব, আমরা বৃহত্তর আন্দোলন করব, আমাদের এখানে আমরা অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন ধরে করব। এবার আসুন দ্রুত পরিচয় করে দিয়ে যারা আজকের অনুষ্ঠানে আলোচনায় থাকবেন, যাদের কথা শুনবার জন্য, যাদের মতামত শুনবার জন্য আপনারাও আছেন এখন এই মুহূর্তে হল্লা বলে বসে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, অধ্যাপক মুখার্জিকে স্বাগত জানাই। টিএমসি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র ওফেলিয়া সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাই ওফেলিয়াকে অনুষ্ঠানে। সুস্মিতা বিশ্বাস জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, সুস্মিতা দিকে স্বাগত। আমার অত্যন্ত প্রিয় গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, গৌরবকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। বাম মুখপাত্র হিসাবে গৌরব আজকের অনুষ্ঠানে কথা বলবেন। তো আমি একদম প্রথমেই প্রদীপ্তদার কাছেই যাই। প্রদীপ্তদা, এই যে বিএলওদের যে তালিকা, এই বিএলওদের তালিকাটা কে পাঠায় নির্বাচন কমিশনের কাছে সেটা একটু জানা দরকার। কারণ আমাকে একজন জিজ্ঞেস করলেন যে এই যে বিএলওদের যে শারীরিকভাবে যারা অসুস্থ বা এই যে পরিবার বলছে, উনি একেবারে সাধারণ মানুষ, মানে সাধারণ বলতে উনি হয়তো বলতে চাইছেন যে ওনার পক্ষে এইগুলো সম্ভবই নয়। আমরা এর আগে দেখেছি অঙ্গনওয়াড়ি কর্মী
এর আগে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের এমন কোনো টিচার যার পক্ষে ডিজিটাইজড করবার কাজটা সম্ভব নয়, বা এই এনুমারেশন ফর্ম ফিল আপ বা ইত্যাদি তাদের পক্ষে সম্ভব নয়, তাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব। এই দায়িত্বটা বিএলওদের তালিকা নির্বাচন কমিশনকে কারা পাঠালো এবং তাদের শারীরিক সুস্থতা পরীক্ষা করা বা তারা ফিট কিনা এই কাজের জন্য সেটা বিচার করা বা বিবেচনা করা, এটা কাদের দায়িত্ব ছিল করা? প্রথম কথা তোমাকে বলি যে তুমি যে প্রশ্নটা করলে তার উত্তর তুমি বারংবার দিয়েছো বা নিজেও জানো, তাও যে দিকে যাওয়ার জন্য প্রশ্নটা করলে সেই দিকেই তোমাকে আমি নিয়ে যাচ্ছি। দিকটা কিরকম, যে কারা ঠিক করলো ধরার পরে তুমি তার একটা পাল্টা যে জায়গাটায় আসতে চাইছো। পরপর না, বিএলওরা তো অসুস্থ, আমি বলে দিই, মানসিকভাবে তো তারা, বলে দিই মানে তুমি তো 7-8 মিনিট ধরে তোমার বক্তব্য দিয়েছো, আমি একটুখানি সুযোগ দিয়েছো আমাকে বলে। তুমি তো আমাকেও কোট করলে। তুমি তো মূল, তুমি তো আমাদের অ্যাঙ্কার, মানে সবাইকে চালিয়ে নিয়ে যাচ্ছ। দেখো, আমাকে একটা ডকুমেন্ট দেখাও, একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাও দায়বদ্ধ সংবাদ মাধ্যম হিসেবে যে স্বাস্থ্য পরীক্ষা করে এদেরকে বিএলওর দায়িত্ব দিতে হবে বলা হয়েছিল। পয়েন্ট নাম্বার 1, প্রশ্ন রেখে গেলাম। একটা ডকুমেন্ট ইলেকশন কমিশন থেকে শুরু করে আর কোথাও থেকে পাবলিশ হয়েছে যে এদের স্বাস্থ্য পরীক্ষা করে দিতে হবে? 2 নম্বর পয়েন্ট, এরা যোগ্য অযোগ্য এই নির্ধারণের মাপকাঠি কি কি হতে পারে তাদের চাকরি ছাড়া, সেটা কোথায় পাবলিশ হয়েছে দেখাও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আমরা যে 5টা প্রশ্ন করেছিলাম তৃণমূলের তরফ থেকে, তার উত্তর কিন্তু পাইনি, সেই প্রশ্ন কিন্তু আর আসছে না। তুমি বললে আজ অবধি কোনো রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এই যে বিএলওরা চলে গেলেন তাদের যাওয়া নিয়ে বিশেষ কিছু এফআইআর বা কিছু করেনি বা এই জাতীয় ব্যবস্থাপনার মধ্যে আসেনি, তোমার শুরুতে তুমি বললে, এবং এই নিয়ে বারবার অন্য রাজনৈতিক দলের প্রশ্ন করেছে, তুমি স্বাভাবিকভাবে সেই কাজটাই করবে। আমি একবার বলিনি, আমি বলেছি তদন্তের কথা কেউ, তার মানে তো ব্যবস্থার মধ্যে আনেনি। পরিবারের পাশে তো সবাই, তদন্ত শুরু হবে তো এফআইআর এর মাধ্যমে। এফআইআরটা তো প্রাইমারি জায়গা, আমি তোমার কথাই আমার ভাষায় বললাম। তুমিও যেমন যেটা চলছে তাটা, সেটা অ্যাঙ্কার হিসেবে তোমার যে বক্তব্য সেটা তোমার নয়, যেটা চলছে সেটাকে তুলে ধরার কাজ তোমার। আমাকে বলো তো, যখন আমরা এই বাংলাদেশি আর এসআইআর কে মিলিয়ে ফেলছি বারংবার, আমি প্রথম থেকে বলছি যে বাংলাদেশি আর এসআইআর এর যে প্রশ্ন, সেই প্রশ্নকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারংবার ভয় দেখানোর রাজনীতি করছে। তুমি আমাকে দেখাও একটা বিজেপির নেতা এসআইআর আর এই মুসলিম বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের নিয়ে বিশেষভাবে কোনো তদন্তের কথা বলেছেন? বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বারংবার প্রচার করে বেড়ান যে ঘুষপাটিয়া আমরা কোনোভাবে রুখতে পারছি না, সম্ভব না, কিন্তু ঘুষপেটিয়া আছে, আমরা 14 সাল থেকে বলতে শুনেছি যে ঘুষপেটিয়া একদম মুক্ত ভারত করবে, ঘুষপেটিয়া মুক্ত ভারত করবে, 14 সাল থেকে শুনে আসছি। আজ অবধি হয়নি কেন? সেই নিয়ে তদন্ত কেন হলো না? কেন কিরেন রিজিজু 2006 সালে নির্দিষ্টভাবে বললেন 2 কোটির ওপর মানে অনুপ্রবেশকারী এখানে আছে? এসআইআর যখন বিহারে হলো, নেপাল থেকে যে বাংলাদেশিরা ঢোকে তাদের সংখ্যা আজ অবধি জানা গেল না। লক্ষ লক্ষ বাংলাদেশি, কোটি কোটি বাংলাদেশি, রোহিঙ্গা 1,25,00,000 বলে দিল শুভেন্দু অধিকারী। আজ অবধি তুমি আজকে ডেটা দিলে, সরকারের ডেটা 1700 কত, 1700 সামথিং, 20 জন। এবং তুমি মাথায় রাখবে এই যাতায়াতটা, যেহেতু তোমার যশোরের ওপরেই অফিস, তুমি যে কোনো নর্মাল ডেতে একটু ভিডিও রিট্রিভ করো, 1 থেকে 1.5 কিলোমিটার লাইন থাকে এইখান থেকে, মানে ভারত থেকে পেট্রাপল দিয়ে বেনাপোল হয়ে বাংলাদেশে যাওয়ার 1 থেকে 1.5 কিলোমিটার লাইন থাকে। আমি 2019 সালে গিয়েছিলাম বাংলাদেশে পেপার পড়তে, 1 থেকে 1.5 কিলোমিটার লাইন ক্রস করে যেতে হয়েছিল আমাকে। এবং সেটা কিসের জন্য? 1, ব্যবসায়িক কারণ, 2, স্বাস্থ্যের কারণ, যারা এখানে স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তারা ফিরে যায়, এরকম অনেক কারণ আছে। এই আবহটা ক্রমান্বয়ে চলছে, এমন না যে এটা এসআইআর এর জন্য চলছে। আমি একটা কথা প্রত্যেকটা মাঝখানে বলি যে তুমি যে কথাগুলো বলছো বা সিএন বা অন্যান্য রাজনৈতিক দল যে কথাগুলো বলছে, তারা কেন লিখিতভাবে তদন্ত করে একদম এই ড্যাং 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 করে চলে যাচ্ছে বলছে, সেটা কেন করছে না? সেটা নিয়ে কেন তদন্ত করছে না? কি পুরোটাই টিআরপির রাজনীতি? আমি প্রথম বলি যে টিআরপির জন্য আমরা বেসরকারি মিডিয়া আমরা চেষ্টা করব ডেফিনেটলি, কিন্তু সেটা সত্যি না। আমি বলছি সেটা সত্যি কথা বলে আসল কথাটা সামনে তুলে এনে প্রদীপ্ত দা নিজের 2019 সালে বাংলাদেশ যাওয়াকে অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলিয়ে দিলেন,
বা না, এটা জড়িয়ে কেন দিলেন বলো? ইচ্ছা প্লিজ কেন, প্লিজ কেন, কেন, আমি কেন কিন্তু বলো? তোমার মাঝখানে কথা বলি তুমি বলো কেন? না, তাহলে কি অদ্ভুত ভাবে প্রদীপ্তদা বাংলাদেশে গেছেন আর তার সঙ্গে 1720 জন। দেড় লাইন, আচ্ছা, দেড় দ্বিতীয় ঘন্টা লাইন। দ্বিতীয় কি আসে? তার মানে দেখুন আন্তরিকতা, কিলোমিটার লাইন। বাংলাদেশিদের প্রতি ভালোবাসা প্রদীপ্তদার কতটা। আসলে এই হচ্ছে আসলে দেবাশিসদাকে রুখতে বাধ্য হচ্ছি। এই যে দেবাশিসদা যুক্তিকে কুযুক্তিতে রূপান্তরিত করছে। কুযুক্তি না, কুযুক্তি না। অবশ্যই তাই। আরে আমি বললাম আমি যে কি বিজেপির লোক নাকি? আরে এই যে- বিজেপির তো মুখপাত্র এই যে রয়েছে। চলে যাওয়া, শোন সেটাই তো কাজ করছো না না, তুমি। প্রতিদিন আজকে যখন প্রদীপ্তদা প্রতিদিন যাচ্ছে বলছেন প্রমাণ নয়, সেটা ভালোবাসার প্রদীপ্তদা কি? এটা তথ্য। প্রদীপ্তদা তথ্যকে ভালোবাসা দিলে তাহলে তো আমি আরে বলবো বাবা, যে তো মনে হচ্ছে যেন আমার সঙ্গে ডিবেট। আমাকে সামনের দিন বিজেপির মুখপাত্র দেখুন, আমাকেই রেখে দিও, সেটা ভালো। ভালোবাসার কথা কেন বলছো? এ তো না, আমি বলছি না কোন জায়গায় ভালোবাসা। দেখো আমি তোমায় যুক্তি দিয়ে বলছি, তুমি বলছো হ্যাঁ ভালোবাসলেই বা ক্ষতি কি? সুস্মিতা দিও তো ভালোবাসেন, সেটা না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে পেট্রাপোল আর বেনাপোল দুটো বর্ডারের কথা প্রদীপ্তদা বলেছেন। রেগুলার এই দুটো যে বর্ডার পেট্রাপোল এবং বেনাপোল, এখান থেকে লিগাল মানুষেরা যাদের কাছে পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে, তারা যাতায়াত করেন। এই প্রদীপ্তদা এই 1740 কারা? প্রদীপ্তদা এদের কারুর পাসপোর্ট ভিসা এই 1740 কারা? তার মানে অন ক্যামেরা দেবাশিসদা বলছে যে বেআইনি ভাবে 1740 জন চলে গেছে, বেআইনি ভাবে মাইন্ডেড, এবং বিএসএফ সেটা যেতে দিয়েছে। বেআইনি ভাবে 1740 গেছে, তার তথ্য বিএসএফ রেখেছে এবং সেটা যেতে দিয়েছে। নাকি দেবাশিসদা তুমি ভুল করছো? আমি আমার 1740 লিগালি গেছে, বাংলাদেশি লিগালি গেছে, কোনটা সত্যি? আরে বাবা একটু দাঁড়াও। আমি আমার 19 বছরের অ্যাঙ্কারিং এ বা 19 বছরের প্রায় অ্যাঙ্কারিং এ আমি প্রথম এত অসহায় আত্মসমর্পণ প্রদীপ্তদার মতো একজন সুউচ্চ মানে একটা উচ্চ শিক্ষিত লোককে করতে দেখছি। 1720 জন তাদের না আছে পাসপোর্ট, না আছে ভিসা। আমরা তো এতই প্রশ্ন করলাম, তার মানে এরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গেছে। এদের বিশেষ প্রক্রিয়ার মাত্র 1720 জন। আমি আবারও বলছি হাকিমপুর বর্ডার থেকে মাত্র 1720 জন। এদেরকে কি করা হয়েছে? প্রথম নাম নেওয়া হয়েছে, কিচ্ছু নেই এদের কাছে, নো কাগজপত্র। এদেরকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে নামগুলো। রাজ্য সরকার থানায় এনকোয়ারি করে দেখেছে যে এরা ক্রিমিনাল কিনা, এই তালেগোলে পালিয়ে যাচ্ছে কিনা। এরপর রাজ্য সরকার বলেছে না এরা ক্রিমিনাল নয়। আমি আবার রিপিট করছি, এদের নাম পাঠানো হয়েছে বিডিআর এর কাছে, বিডিআর এর মাধ্যমে গেছে বাংলাদেশের থানাগুলোতে, তারা যে এলাকায় থাকে সেখানে ইনকোয়ারি হয়েছে, দেখছে যে এদের সত্যি কোনো মানে ডিলিট অপশনটা নেই এখানে, একটু বলতে দেবে। আগে ছিল 3D মানে ডিটেকশন, ডিটারমিনেশন আর ডিপোর্টেশন। এখন হয়েছিল যেটা নেতারা বলছে বিজেপির, মানে ডিটেকশন, ডিলিটেশন আর ডিপোর্টেশন। এখানে তাহলে ডিলিটেশনের জায়গাটা নেই। আমি সেটাই বলতে চাইছি, নরমাল প্রসেস যেটা আগে ছিল এখন সেটাই হচ্ছে। যারা কিন্তু আপনারা দুজন মিলে ঘেটে দেওয়ার চেষ্টা করছেন। আমি একদমই ঘাটছি না, আমি ঘাটছি না, আমি একদম ঘাটছি না। আমি আবারও বলছি, এই যে 1720 জন, এদের কোনো কাগজপত্র ছিল না, এরা বর্ডারে দাঁড়িয়ে ছিল, যেহেতু বিএসএফ ওখান থেকে পাস করবে। জানি আমি ডাইভার্টেড হচ্ছি না, কিন্তু আমার খুব ভালো লাগে যে তৃণমূল মুখপাত্রদের কি পরিমাণ ফ্যান ফলোইং থাকলে, মানে ব্লাইন্ড ফ্যান ফলোইং থাকলে এই কথাগুলো টিভিতে বলা যায় এবং পরে সাবাসী এই ধরনের কথা বলে কি আমি বলবো? আমি আবারও বলছি যে আমি বলেছি আমি একটা বিরতি নিই, কোয়াইট নরমাল। এটা আগে থেকে হয়ে আসছে, নরমাল প্রসিডিওর, একদমই নরমাল প্রসিডিওর নয় প্রদীপ্তদা। যে যারা যাদের ডিপোর্ট করা হবে আমি এরপর ওফেলিয়ার কাছে আসব। ওফেলিয়া এখানে শুনুন, দেখুন প্লিজ সম্পর্ক নেই, আমি মানুষের স্বার্থে কথা বলছি। ওফেলিয়া তার দলের স্বার্থে কথা বলবেন, দলের অবস্থান জানাবেন। আমি তো বিজেপির লোক নই, বা আমি বিএসএফ এর লোক নই, আমি স্বরাষ্ট্র দপ্তরের লোক নই, আমি সাধারণ একজন লোক, একজন ভারতীয়। আমার মনে হয়েছে এই প্রসিডিওর আলাদা। এবার দেখা যায় গৌরব আছে, সুস্মিতাদির মতো মানুষেরা আছেন, তারা বলবেন। ওফেলিয়া, রাজ্যের দিকে দিকে কোথাও সংকল্প যাত্রা, কোথাও পরিবর্তন যাত্রা হচ্ছে। আমি এই দুটো সভার সিনপসিসে যেটা দেখলাম সেটা হচ্ছে বিজেপির 26-এর লড়াইয়ে একটা ইস্যু, ডেফিনেটলি একটা ইস্যু হচ্ছে অনুপ্রবেশকে রোখা। ওফেলিয়া প্লিজ। দেখুন, আমি একেবারে প্রদীপ্তদার কথা অনুযায়ী যাচ্ছি। উনি যে বললেন এখানে অনুপ্রবেশকারী নেই, তার মানে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, উনার যিনি সুপ্রিমো, উনি তাকে মিথ্যাবাদী প্রমাণিত করলেন। কারণ উনি হয়তো ভুলে গেছেন অ্যাসেম্বলিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাগজের বাঞ্চ এইভাবে ছুঁড়ে দিয়েছিলেন, সেখানে কজন অনুপ্রবেশকারীর নাম ছিল, দয়া করে সেই লিস্টটা খুঁজে আনুন।
আমরা এক্ষুনি অনুপ্রবেশকারী ধরে নেব। সেই লিস্ট কি উনি ঘরের খাটের তলায় রেখেছেন নাকি কোনো তরঙ্গর মধ্যে বন্দি করে রেখেছেন, পরে বেরোবে? কারণ উনি তো সব কাজ লুকিয়ে লুকিয়ে করেন। তখন তো তিনি অনেক কিছু করেছেন, সেই অনুপ্রবেশকারীদের লিস্ট আজ নেই। তার মানে কি আমরা ফরেনার ভোটারদের নিয়ে আগামী ভোটে লড়বো? কখনো না। তাই এসআইআর হচ্ছে, এসআইআর হবে। কারণ মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু কারণ কি? কেউ হয়তো টেকসেভি নয়। যেরকম মানুষদের আপনি এখন শিক্ষিকা করছেন, প্যারা টিচার, তাদের প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন, তাদের সেইভাবে আপডেট করা হচ্ছে না। টেকনোলজিক্যালি তারা অনেকটা পিছিয়ে, যার জন্যে তারা যেই আপলোড করার সময় এসছে ভয়ে হয়তো মানে মৃত্যুর দিকে গেছেন বা যাননি, সেই নিয়ে আমি কোনো কিছু বলবো না। কিন্তু অনেকেই তাদের মধ্যে এই টেকনোলজিক্যালি অনেকটা পিছিয়ে বলে এই কাজে ভয়। কারণ উনি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেনি, এত বছরে কেবল শিক্ষক শিক্ষিকা চাকরি বিক্রি করেছেন, জায়গাগুলো ফাঁকা। এসআইআর এর সময় যখন বলা হলো বিএলও নিয়োগ করতে হবে, যখন সেই বুথ লেভেল অফিসার, সেখানে তিনি কি করছেন না তার অঙ্গনওয়াড়ির টিচারদের দিয়ে দিচ্ছেন। কেন এটা হবে? কেন একটা পাম্প অপারেটর, পৌরসভার পাম্প অপারেটর কেন বিএলওর কাজ করবে? যদি করে তার পক্ষে কি সম্ভব হবে? একটা এসআইআর এর, যেটা আমাদের ইলেকশন কমিশনের একটা অ্যাপ রয়েছে, সেখানে প্রত্যেক দিন রাত্রিবেলা তাদেরকে আপলোড করতে হচ্ছে সমস্ত ডকুমেন্ট, কি করে তারা করবে? সম্ভব নয়। তাছাড়াও আমি সত্যি কথা বলছি, আপনাদের সঙ্গে আমি একমত, বিএলওদের ওপরে প্রচুর চাপ আছে, মানতে হবে চাপ আছে। কারণ তারা যদি কেবলমাত্র শুধুমাত্র ইলেকশন কমিশনের কথা মেনে তাদের নিষ্ঠা ভরে কাজটি করতে পারত, তাদের কোনো বিপদ হতো না। যদি তৃণমূলের গুন্ডারা, লিডাররা তাদেরকে চাপ দেয় যে না, যারা এখন শিফটেড ভোটার তাদের নাম রাখতে হবে, দুধের গাই যারা রয়েছে, যাদের নাম কেটে যাচ্ছে, শ্বশুরকে বাবা বানিয়েছে, কাকা বানিয়েছে, কাকাকে বাবা বানিয়েছে, তাদের নাম রাখতে হবে, অবশ্যই তাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়াও দিদির দূত একটা অ্যাপ এমনও আছে, দায়িত্ব নিয়ে বলছি, বিএলওদের বলা হচ্ছে রাতে ওটাতেও আপলোড করতে হবে, আপনাকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে হবে। একটা বিএলও শুধু যদি ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করতো, তাদের উপর কোনো চাপ সৃষ্টি হতো না। তৃণমূলের লিডার ক্যাডার সবাই মিলে চাপ সৃষ্টি করছে, তাদের সঙ্গে একজন বিএলএ ঘোরার কথা তৃণমূলের 10 জন ঘুরছে, তিনি সত্যি চাপে থাকছেন। তাকে তার মতন কাজ করতে দিন, তাকে স্বাধীনতা দিন। আপনি বিএলওদের ভয় দেখাচ্ছেন যে ইলেকশন হয়ে যাবে, তারপরে তুমি আমার হাতের কাঠের পুতুল। আর আজকে কেন আমরা বর্ডারে এত ভিড় দেখতে পাচ্ছি? তার মূল কারণ তারা বুঝে গেছে মমতা 26-এ থাকবে না, দিদির হাত মাথায় নেই। এতদিন ছিল যার মাথায় দিদির হাত, সে খায় জেলের ভাত। সেই জেলের ভাত খাওয়ার ভয়ে তারা আজ তল্পা গুটিয়েছে। তাহলে আমি বলবো, এতই যদি করুণার সাগর তিনি, প্যাকেট বিলি করছেন, খাবার দিচ্ছেন মমতা ওখানে, কেন ফরেনার ভোটারদের ঘরে এনে রাখছেন না কেন? উনি তো ভীষণ দরদি মানুষ, তাদেরকে ঘরে জায়গা দিচ্ছেন না। এইবার এই যে আমাদের মানুষগুলোর যে ভোটার আসল যারা ভারতীয়, তাদের নাম যাতে না থাকে, যারা বিজেপির ভোটার সেই নাম কাটার একটা চাপ দেওয়া হচ্ছে বিএলওদের ওপর। তাদের নাম যাতে কেটে দেওয়া হয়, তাদেরকে দেখানো হচ্ছে তারা পার্মানেন্টলি শিফটেড, এইভাবে তাদের নাম কাটা। তাহলে সেই চাপগুলো তারা নেবে কি করে? কারণ তারা জানে ইলেকশন কমিশন যদি কোনো ভুল ত্রুটি পায়, তাহলে তাদের মাথায় অবশ্যই একটা বিপদের। আমি আপনি যে পয়েন্টগুলো তুলেছেন ওফেলে, আমি সেগুলো অবশ্যই রাখবো। বাকি প্যানেলের গেস্টদের আপনার সঙ্গে একই মত কিনা, কিন্তু এই যে অনুপ্রবেশকারী আছে না নেই, একটা গোটা মানুষ, এই কি সর্ষের মতো ছোট্ট নাকি যে আছে কি নেই খুঁজে বার করে যাবে না? একটা গোটা হাত পাওয়ালা মানুষ, সে আছে না নেই এটা আমরা খুঁজে পাচ্ছি না। মানে অন্ততপক্ষে প্রদীপ্তদা তো দেখতেই পাচ্ছে না যে কোথায় একে আছে আদতেও। আচ্ছা, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে আপনাদেরকে আমরা একের পর এক বাইট দেখাচ্ছি, একের পর এক গ্রাম মাঠ দেখাচ্ছি। মাঠপাড়া, মধ্যম গ্রামের মাঠপাড়া, আসুন একটু ছবিটা দেখি মাঠপাড়ার। মধ্যম গ্রাম, ঢিলছোড়া দূরত্ব এখান থেকে এয়ারপোর্টের কাছে, 3 নম্বর ওয়ার্ডে মাঠপাড়া গ্রাম। 100-র বেশি বাংলাদেশি পরিবার এখানে থাকতো। মিডিয়া পাচ্ছে, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ব্লকে ব্লকে থাকা তৃণমূল দেখতে পাচ্ছে না।
প্রদীপ্তদা পাচ্ছে না দেখতে। আমি জানি না বিএসএফটা বলো, ওনার পাওয়ার বাড়াতে হবে কিনা। বিএসএফ এর পাওয়ারটা বলো। আমি অবশ্যই কি করে আসল প্রশ্ন থাকবে আমি করব তো, একটা মিনিট। নিত্যানন্দ রায়ের কথা ভাববেন। এই যে এলাকা, এই যে এখানে রাতারাতি উধাও, একবার বড় করে দেখাই, এই ছোট্ট জায়গার মধ্যে দর্শকরাও খুঁজে পাবে না কোথায় সেটা। এই যে দেখুন, এই বাড়িঘর ছেড়ে মধ্যমগ্রাম 3 নম্বর ওয়ার্ডে, আমি তো লোকেশন বলে দিচ্ছি, মধ্যমগ্রাম 3 নম্বর ওয়ার্ডে মাঠপাড়া গ্রাম, 100-র বেশি বাংলাদেশি পরিবার ছিল, রাতারাতি উধাও। কে কি বলছে একবার শোনাই, এখানকার যদি কোনো বক্তব্য থাকে একবার আমরা শোনাই, তাহলে হয়তোবা খুঁজে পেতে সুবিধা হবে। আসুন শুনি। প্রায় 50টা ফ্যামিলির মতন থাকতো। মানে কীভাবে থাকতো, কী কাজ করতেন? এই কাগজ ফাগজ এইসব। মানে কীভাবে থাকতো, কী কাজ করতেন? এই কাগজ ফাগজ এইসব কুড়াতো ওরা। বোতল কবে নাগাদ চলে গেল? ও আজ প্রায় 2-3 মাস হয়ে গেছে। কেমনভাবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকতো? সব ফ্যামিলি নিয়ে থাকতো। কোথায় গেছে হঠাৎ করে যে চলে গেল? গেছে বাংলাদেশেই গেছে, তাছাড়া কোথায় যাবে? এটা কোন জায়গা? এটা পাটুলি মাঠপাড়া। 50 মতন ফ্যামিলি থাকতো। বাংলাদেশ চলে গেছে যে যার মতো। হ্যাঁ, ভোটার তো ছিল, জানি না ভোটার ছিল কিনা আমি বলতে পারবো না। এখান থেকে চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছে, আমরা সবাই দেখেছি। তাও অনেকজনই থাকতো। সব? হ্যাঁ, পেতো তো, কিন্তু এবার কেন গেছে সেটা আমি বলতে পারবো না। জমি ছিল আমি বলতে পারবো না। এরা পেশায় কি করতো? এরা ওইসব টুকি মানে জিনিসপত্র সব কাগজ করে জমি টোকায়, ওইসব টুকিয়ে নিয়ে আসতো। ওই পারেও তো চলে গেছে কিছু লোক, না? সে তো বলতে পারবো না। আমি সুস্মিতাদির কাছে আছি। সুস্মিতাদি, আপনারা একমত কিনা সেটা জান। 2005 সালের কথা বলেছেন ওফেলিয়া, যে তখন মুখ্যমন্ত্রী প্রায় 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলে সেই সময় অত্যন্ত ভদ্র মানুষ স্পিকার ছিলেন চরণ সিং আটোয়ালের মুখের সামনে কাগজ ছুঁড়ে ফেলে দেন। ওফেলিয়া বলেছে সীমান্তে এখনো তোষণ রাজনীতি চলছে, জল মিষ্টি দেওয়া, কম্বল দেওয়া চলছে। এবং আমি যদি ডিফার করতাম ওফেলিয়ার বক্তব্যের সময় বলতাম যে না, এটা হচ্ছে না, কিন্তু আমাদের রিপোর্টারের তোলা ছবি আছে আমার কাছে। গেল 3 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নিয়ে ওফেলিয়া প্রশ্ন তুলেছেন। আরে নিয়োগ করতে হবে কয়েক কোটি বিএলও না, মাত্র 80,000 বিএলও। তার মধ্যে কোয়ালিটি এমন যে তারা নাকি ডিজিটাইজ করতেই পারেন, এসআইআর না হলে আমরা তাদের কোয়ালিটি জানতেই পারতাম না। 3 নম্বর প্রশ্ন তুলেছেন। 4 নম্বর, সুস্মিতাদি হয়তো সহমত হবেন যে ওনারা কাজের চাপে এরকমভাবে অসুস্থ হচ্ছেন না, ওনারা পলিটিক্যাল বায়াসনেসের প্রেশারে রয়েছেন। সুস্মিতা, তোমার কি মনে হয় এই সব পয়েন্টগুলো যুক্তিসঙ্গত? এর সঙ্গে কিছু অ্যাড করা দরকার, নাকি কোনোটাকে তুমি যুক্তি দিয়ে খণ্ডন করবে? প্রথমত বলি, বিজেপির মুখপাত্র ফিলিয়াদি যে কথাটা বললেন যে সত্যি ওরা চাপে আছে, বিএলওরা অবশ্যই চাপে আছে। কিরকম চাপ? সেটা চাপটা হচ্ছে যেমন কাজের চাপ, এটা ঠিক, তার সাথে সাথে তারা যে কর্মরত অবস্থায় রয়েছে, যেহেতু তাদেরকে কিন্তু রাজ্য সরকার কিন্তু তাদের কর্ম থেকে বিরতি দেয়নি, সেটাও কিন্তু তাদেরকে প্যারালালি করতে হচ্ছে, এবং তার সাথে এই কাজটাকে করতে হচ্ছে। এইটা কিন্তু ইম্পসিবল, একটা হার্ড টাস্ক। আচ্ছা, ওফেলি একটা অভিযোগ করেছে, না একটা অভিযোগ আমি তোমায় ধরিয়ে দিই, তৃণমূলের একজন বিএলও 2 এর জায়গায় নাকি 10 জন। আমি বলছি, আমি শুনেছি ওর কথাটা, আমি এটা বলছি, আমি ধরিয়ে দিলাম। বিষয়টা হচ্ছে যে আজকে যেই কথাটা উনি শুধু তৃণমূলের পক্ষ থেকে বলেছেন, আজকে উভয় পক্ষেরই কিন্তু এই চাপটা আছে। তার কারণ হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, এবং পাড়ার দাদা তৃণমূলের অনেক ওই মানে গোজা চারিদিক থেকে বিভিন্ন নেতা আছে, তা ওই যারা নতুন নতুন গজিয়ে উঠেছে, কি বলে গোজা নেতা? হ্যাঁ, মানে নতুন নতুন গজিয়ে উঠেছে, নাম দিয়েছে। হ্যাঁ, তা যাই হোক, এবার গজিয়ে উঠেছে, এরকম গজিয়ে ওঠা নেতারা সব ওই 10-12 জন করে ঘুরছে প্রত্যেকটা বিএলওদের সাথে। এবার বিষয়টা হচ্ছে এটা সত্যি কথা, এই অভিযোগটা সত্যি কথা, কিন্তু আবার তার সাথে এটাও দেখতে হবে যে অপরদিকে সুকান্ত মজুমদারও থ্রেট দিচ্ছে, আর একদিকে মুখ্যমন্ত্রীও মানে থ্রেট দিচ্ছে। কি দিচ্ছে না, রাজ্য সরকারের কর্মচারীরা ইলেকশন কমিশন চলে গেলে রাজ্য সরকারের চাকরি করতে হবে, সুতরাং সেটা ভেবে তারা কাজ করবে, তার মানে তাদের চাকরি নিয়ে একটা বিপদ আছে। আবার অন্যদিকে এফআইআর রিজু হবে। সুকান্ত মজুমদার বলছে দেখুন বিহারি বিএলওদের যা হয়েছে আপনাদেরও কিন্তু তাই হতে পারে। এখানে এটা মনে হয় শুভেন্দু বলেছেন না, সুকান্ত মজুমদারও বলেছে। এবার বিষয়টা হচ্ছে এই যে কোয়ালিফিকেশন নিয়ে যে কথাটা বলছে, এটা মানে একদম সর্বোপরি ভুল নয়। না, তুমি তো শিক্ষক, মানে তুমি তো শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। না, একটা কথা বলি, বলো
একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল শিক্ষক মানে কি সমাজের মেরুদণ্ড হয় না? তারা যদি বিএলওর কাজ না করতে পারে, একটা নর্মাল এনুমারেশন ফর্ম ফিল আপ করতে না পারে। না না দেবাশিস বাবু, এখানে আপনাকে আমি একটা জায়গায় ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে সরকারি কর্মচারী মানেই কিন্তু টিচার না শুধু, সরকারি কর্মচারী কিন্তু বিভিন্ন দপ্তরে আছে। আমি সুস্মিতা দি, তোমায় আমি রেকটিফাই করে দিই, আমি একটা জায়গাটা ইনপুট করি, নট আমি একটু ধরে দিই তোমায়। এই যে যারা মারা গেছেন 35 জনের যে তথ্য দেওয়া হচ্ছে, তার মধ্যে বিএলও তো 4-5 জনের কথা বলা হচ্ছে, এদের মধ্যে না করে 2-3 জন শিক্ষক আছেন, আমি তোমায় এটাও বলি, এবং তারা ম্যাক্সিমাম প্যারা টিচার না হলে অঙ্গনবাড়ি কর্মী, তারা পার্মানেন্ট টিচার খুব কম দেখাতে পারবে। আর আগেকার দিনে যারা টিচারিতে ঢুকেছে, যারা এখন প্রায় রিটায়ার করব সময়, তারা তো প্রত্যেকে স্মার্টফোন এবং কম্পিউটার সম্বন্ধে খুব বিশেষজ্ঞ নয়। এটা অবশ্যই, এইটা কিন্তু মানতে হবে। এক সেকেন্ড, আপনার বলার সময় আমি বলিনি, ডিস্টার্ব করবেন না। একদিনের মাত্র ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদের কাছে। বিষয়টা হচ্ছে এখানে অনুপ্রবেশ নিয়ে এত চিল্লানো হচ্ছে। আচ্ছা, এই যে অবাধে অনুপ্রবেশ যাচ্ছে আসছে, তাহলে এখানে বিএসএফ এর কাজ কি? বিএসএফ কি করছে? তো তোমাদের সময় তো বিএসএফ এর কাজ নেই, 30 বছর 35 বছর আগে যাচ্ছে, যখন যাচ্ছে আসছে সেই খবর রাজ্য সরকারের কাছেও আছে, সেই খবর তার মানে কেন্দ্রীয় সরকারের কাছেও আছে। আমার কাছে এই খবর আছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, পাকিস্তান থেকে অনুপ্রবেশ নাকি কংগ্রেসের সময় বেশি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। তো আপনারা সেটা নিয়ে খুশি থাকুন। এবার আমাকে বর্তমানে পরিস্থিতিটা বলতে, আমি খুশি থেকে আমাকে বর্তমানে পরিস্থিতিটা বলতে দিন। আপনি একটা লাইন আমাকে স্থিরভাবে বলতে দিচ্ছেন না। এবার বিষয়টা হচ্ছে এই যে যারা আসছে যাচ্ছে, তারা বলছে আমরা কিছু টাকার বিনিময়ে আমরা যাতায়াত করছি। তার মানে এই যে কিছু টাকার বিনিময়ে, সেখানেও কি কেন্দ্র আর রাজ্য 75% 25% ভাগাভাগি হচ্ছে? জানি না সেখানে ভাগাভাগি হচ্ছে কিনা। আর একটা কথা যেটা আমার না বললে নয়, অলরেডি প্রদীপ্ত স্বীকার করেই নিয়েছে অনুপ্রবেশ হচ্ছে, এটা আমরাও জানি, এবং সত্যি এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই, ইনফিল্ট্রেশন হচ্ছে। কিন্তু এই যে ও যেটা কথাটা বললো যে ডিটেকশন, ডিলিটেশন এবং ডিপোর্টেশন, এই যে এই তিনটে নিয়ে কথা হচ্ছে, আজকে বারংবার আমরা ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, হ্যাঁ মানে ডিটেক্ট মানে ফাইন্ড আউট, দেন ডিলিট, দেন ডিপোর্ট, একদম পরিষ্কার। এইবার হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারীরা, এই অনুপ্রবেশকারীদের মধ্যে ভোটার কজন, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আচ্ছা, মানে ভোটার না হলে অসুবিধা নেই, তারা এখানে খুঁটে খেতে পারে। সেটা বলছি না, বিষয়টা হচ্ছে এক সেকেন্ড, বিষয়টা হচ্ছে ওরা বলছে ফরেনার ভোটারসের ভোটে কি আমাদের গণতন্ত্র রক্ষা হবে? আমাদের গণতন্ত্রে, সংবিধানে এসআইআর নামক কিছু নেই। এবার খানিকটা ভুল ভাঙাই, হ্যাঁ চলো এবার গৌরব বলবে। গৌরব কোনদিন আগে এসআইআর হয়নি, আইআর হয়েছে, ইন্টেনসিভ ডিভিশন, ঠিক আছে, এসএসআর হয়েছে, স্পেশাল যুক্ত হয়েছে, শুধু একটা এস হয়েছে, আইআর হওয়া মানে ওরে যেখানে যা পারবেন আপনারা যোগ করে দেবেন। সুস্মিতা দি, একটা স্পেশাল ফলে এমন কিছু তার বিঘ্ন, আমরা রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করেছে। ওফেলিয়া এক মিনিট, আমাকে গৌরব, তার রুলস এন্ড রেগুলেশন টোটালি চেঞ্জ করেছে। সুস্মিতা দি, তোমাদের সঙ্গে তার মানে কি পুষে রাখতে হবে আপনার বাড়িতে? আরে বাবা, আস্তে আস্তে আপনার বাড়িতে কি চোর ভোটের আগে কি আপনি? ফিরে আসলাম আলোচনায়। বাংলাদেশ এবং ভারত দু দেশেরই ভোটার তালিকায় নাম রয়েছে। মামুদপুর পঞ্চায়েতের বাসিন্দা লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, আমি স্পেসিফিক করে বলছি, 2019 সাল থেকে ভারতে ভোট দিচ্ছে লিটন দাস তার পরিবার। সুস্মিতাদি প্রশ্ন তুললেন না, ওনার ভাতৃপ্রতিম প্রদীপ্তদার প্রতি ওনার মাঝে মধ্যেই স্নেহ, বিগলিত চিত্ত একদম উথলে ওঠে, সেই কারণের জন্য এই উথলিয়া সাগর স্রোতে উনি মেনে নিলেন ঠিক প্রদীপ্তদার কথা মতো যে যারা ঢুকছে তারা কিন্তু সবাই ভোটার নয়। কিন্তু আমাদের কাছে একের পর এক উদাহরণ আছে যেখানে বাংলাদেশের ও বাবা, তাই বলে কেউ ভোটার নয় তা নয়। যাদের আমি তোমার একটা কথা বলি, যাদের ভোটার কার্ড আছে তারা এখনো ওয়েট করছে, শান্তিতে তারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর বাংলাদেশে। আসুন আপনাদেরকে দেখাই লিটন দাস বাংলাদেশের। আরে বাবা, সবাই চিৎকার করলে অসুবিধা। সিএনএর ক্যামেরার সামনে কি বললো লিটন দাস শোনাবো আপনাদের, শুনুন। দিল আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে।
এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়টা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। কি কি ডকুমেন্টস আছে ওখানে? ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। 46 সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে, এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই নাম আছে তো, এটা তো আপনি দেখাচ্ছেন, নাম আছে তো। আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না। হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার। কোনখানকার? জায়গাটার নাম কি? বাংলাদেশের। আমাদের রিপোর্টার একটু চাপ দিতেই আকাশে উঠতে থাকা বেলুন যেন ফুস করে তার হাওয়া ছেড়ে দিল। বাংলাদেশেও কার্ড আছে, এখানে ভোটার তালিকায় নাম রয়েছে। কেউ হয়তো শিখিয়ে দিয়েছে যে কেউ রিপোর্টার আসলে বলবে আমার ভোটার কার্ড ফার্ড নেই কিছু সেফ, কারণ আমি একই ফ্লেভার এর আগেও আমি নিউ টাউনে পেয়েছি। অনেকটা তো হয়ে গেল, চুল তো কাঁচা নেই, পেকে গেল তো বোঝা যায় যে কে শিখিয়ে দিচ্ছে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই। গৌরব, তোমরা, আমি একটা রাজনৈতিক দলকে খুব রেসপেক্ট করি এই কারণের জন্য যারা ফিল্ড ওয়ার্কটা অসাধারণ করে। কোন জেলায় কোন বুথে কার বাবা তার ছেলে কে ছিল নিখুঁতভাবে তোমরা বলতে পারো। তোমরা স্টাডি করে বুঝতে পারোনি তোমরা 34 বছর এদের পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছো, নাকি এখন যে তুমি ফিল্ড ওয়ার্ক করছো সেখানে কি বুঝতে পারছো অনুপ্রবেশকারী নিয়ে? কথা হচ্ছে যে আইআর এর আগেও বামফ্রন্ট সরকার থাকাকালীন হয়েছিল, সেখানে 28 লক্ষ নাম বাদ গিয়েছিল। সেখানে যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই ধর্মের মানুষ হোক, তাদেরকে চিহ্নিতকরণ করে যা করবার তৎকালীন কেন্দ্রীয় সরকার এবং তৎকালীন রাজ্য সরকার তারা দুজন মিলে একসাথে সেই কাজ করেছিল। তাতে কেউ না, আপনি তো তখন অনেক মানে জানেন, আমি তো তখন খুব ছোট, সুতরাং এরকম আমি অনেক বড় তখন আপনার বোঝার মতন বয়স হয়েছে, আমি তখন স্কুলে পড়ি, যাই হোক। কিন্তু তখন এত হইচই বা এত রকম এত মানে মানে কি বলবো, এত তর্কাতর্কি বিতর্ক টানাটানি ছিল না, তো সেটা শান্তিতেই হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তখন আরে দিদি সবার মাঝখানে কথা বলা যাবে, সবার মাঝখানে কথা বললে তাহলে আপনি কথা বলতে পারবেন। আনইন্টারাপ্টেড গৌরব, আমি কিন্তু কোনো কথা বলিনি। আশা করি সেই ভদ্রতা বজায় রাখবেন। দেশের আইনটা কিন্তু এক, হ্যাঁ এখনো না গৌরব যে ছিল স্টুডিওতে বোঝাই যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে এখন দাঁড়িয়ে যে কাজ কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে এসআইআর, দিদি বলছিলেন যে আইআর হয়েছিল তো এস যোগ হয়েছে স্পেশাল। দিদি, ভারতের সংবিধানটা এত কাঁচা নয় যে আপনি একটা সামনে আপনার ইচ্ছা আপনি এস বসিয়ে দেবেন কি ই বসিয়ে দেবেন কি পি বসিয়ে দেবেন আর সেটা আমাদেরকে মেনে চলতে হবে, সেটা নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কথাটা সংবিধানের কোথাও নেই, না নির্বাচন কমিশনের লিখিতভাবে আছে, না ভারতের সংবিধানে আছে। আইআর ইন্টেন্সিভ রিভিশন, যা ভারতবর্ষের ইলেকশন কমিশন সারা বছর ধরে ইন্টেন্সিভ রিভিশন হয়। আপনি বলুন তো, আজকে 2002 সালে আপনার নাম ছিল কি ছিল না, 2025 সালে আপনি যখন ওই ইনুমারেশন ফর্ম পাঠাচ্ছেন, সেটা পাঠাচ্ছেন 2025 সালের ভোটার লিস্টের ভিত্তিতে, আর আপনি বলছেন আপনি 2002 সালের তথ্য নিয়ে আসুন। এবার 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে, সে তো তাহলে পাগল হয়ে যাবে। সে, আমি ধরে নিলাম সে মুসলিম নয়, হিন্দু, তাহলে সে কি করবে? সে কি বলবে যে আমি 2002 সালে ভারতবর্ষে ছিলাম না, আমার পরিবারের যদি 6 জন সদস্য হয়, আমার পরিবারের 4 জনের নাম নেই। প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন, তখন ভোটের বয়সই হয়নি, নির্বাচন কমিশন যাদের ভোটের বয়স ছিল তাদেরও নাম নেই। আমি আপনাকে একাধিক দেখিয়ে দিতে পারি। নির্বাচন কমিশন প্রত্যেক দিন কোনো না কোনো নিয়ম বদল করেছে। এবার এই নিয়ম বদল করতে গিয়ে যারা বিএলও যারা কাজ করছেন তারা পাজলড হয়ে যাচ্ছেন। আজকে বলছে যে ছবি লাগবে না, ছবি বিএলওরা ছবি তুলে আপলোড করবেন, আবার কালকে বলছে যে না স্ট্যাম্প দেওয়ার প্রয়োজন নেই, আপনি কাগজ নিয়ে নেবেন। প্রথম দিন গৌরব, তুমি একটু বলো যে অনুপ্রবেশের ইস্যুতে একটু এসো। আমি তো বলছি যে লিটন দাস শুধু না, দেবাশিস দা আপনার স্টুডিওতে বসে আপনি প্রোগ্রাম করেছেন, নিউটন দাস আওয়ামী লীগের কর্মী, তিনি ওই দেশে আওয়ামী লীগের হয়ে ভোট করেছেন, ভোট দিয়েছেন, আর এখানে সুন্দরবনের ওই
মন্টুরাম পাখিরা যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি ভোট দিয়ে ভিডিও করে বলছেন যে আমি মন্টুরাম পাখিরার হয়ে কাজ করেছি। আজকে দাঁড়িয়ে আমি দেখলাম যে চ্যাংড়াবান্ধা আউটপোস্টের ওইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে চ্যাংড়াবান্ধা আউটপোস্ট দিয়ে নাকি মানব পাচার হয়। আমার তো প্রশ্ন, শুভেন্দু অধিকারী যদি জানেন যে এই চ্যাংড়াবান্ধা আউটপোস্ট দিয়ে মানব পাচার হয়, তাহলে শুভেন্দু অধিকারী অমিত শাহকে এই প্রশ্ন করছেন না কেন? কেন বিএসএফ এই মানব পাচার রুখতে পারছে না? আবার প্রদীপ্তদা এখানে বলছেন যে ওই মুখ্যমন্ত্রীর কথা, কিরেন রিজিজুর কথা বলছিলেন প্রদীপ্তদা। প্রদীপ্তদা, আপনি আপনার নেত্রীর কথা ভুলে গেলেন? তখন তো আপনার নেত্রী কাগজ ছুঁড়েছিল, আপনার নেত্রী তখন বিজেপির সঙ্গে ছিল। আজকে দাঁড়িয়ে এই কথা বললে তো হবে না। এখানে বিজেপির মুখপাত্র এসআইআর আইআর এসব নিয়ে অনেক কথা বলেছেন। আপনি বলুন তো দিদি, দেশে 14 বছর হয়ে গেল, কেন দেশের জনগণনা হলো না? আপনি 2 মাসের মধ্যে যদি এসআইআর করতে পারেন, এসআইআর করতে পারেন, তাহলে জনগণনা কেন হবে না? কেন হবে? আসলে প্রশ্নটা হচ্ছে কে গাছে বেঁধে রাখবে আর কে অ্যারেস্ট করাবে। এই করতে গিয়ে মানুষ আজকে নিজেদের মৃত্যু নিজেদের হচ্ছে যে ডেকে আনছেন এই চাপের বশে। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি এবার, তুমি কি মানছো যে এই যে অনুপ্রবেশকারীদের ইমিডিয়েট দেশ থেকে বার করা উচিত বা তাদের শরীর, কারণ এর ফলে ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে, শিক্ষা সংস্কৃতি, আমি দেশ থেকে বার করবার আগে আমি বলছি দেশে ঢুকলো কি করে? আমার প্রশ্ন সেখানে। একদম দেশে ঢুকলো কি করে? কি করছিল? দেশে ঢুকলো কি করছিল? প্রথম কথা, দেশে ঢুকলো কি করে? যে বর্ডারে ঢোকার পর বাকি সেখানে ফেন্সিং করতে দেয়া হোক। এবার একটা মিনিট সবাই, অনুপ্রবেশের ঘটনা 2014 সালের পর থেকে হয়নি। অনুপ্রবেশের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেও হয়নি। অনেক পুরনো এই ব্যামো, এবং এটা ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সারা বিশ্বের মানচিত্রে অনুপ্রবেশকারী এবং শরণার্থী সমস্যা আছে, পরিষ্কার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ভারতীয় নাগরিকের সঙ্গে সেম স্ট্যাটাস এবং ক্যাটাগরি কি করে একজন অনুপ্রবেশকারী শেয়ার করতে পারে? আমেরিকা মেক্সিকোর মধ্যে সম্পর্ক আছে এই নিয়ে যে অনুপ্রবেশকারীদের নিয়ে নানান সমস্যা। আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখেছি অনুপ্রবেশকারীদের নিয়ে সেই সময় নানান সমস্যা। এই যে সমস্ত দেশগুলো একই সঙ্গে ল্যান্ড টু ল্যান্ড বর্ডার শেয়ার করে, সেখানে অনুপ্রবেশ হয়, তাদেরকে আমরা প্রশ্ন তুলবো যে সেই সব দেশের আর্মি, সেই সব দেশের সিকিউরিটি কি করছিল? ডেফিনেটলি প্রশ্ন তুলবো, কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে পলিসি কখনো ইকুয়াল পলিসি হতে পারে কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন ভারতীয় গৌরব মজুমদার আর একজন ধরুন লিটন দাস, সেম ক্যাটাগরিতে ফেলে দিলাম। সুস্মিতা বিশ্বাস আর কয়েকদিন আগে আমরা একটা বাইট চালিয়েছিলাম একজন মহিলা, একই ক্যাটাগরি ফেলে দেবো? মানে তারও ভোটার কার্ড আছে, সুস্মিতাদেরও ভোটার কার্ড আছে, ওনারও আধার আছে, ওনারও প্যান আছে, ওনারও ভোটার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সুস্মিতাদেরও। হতে পারে কখনো? ইজ ইট পসিবল? হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখতে গেলে হতে পারে কখনো এটা? উনি হসপিটালে বেড অকুপাই করে শুয়ে রয়েছেন আর সুস্মিতাদি বাইরে হাতের উপর হাত করে দাঁড়িয়ে ঈশ্বরকে ডাকছেন যে বেড খালি হলে আমি যদি ভর্তি করতে পারি আমার বাড়ির পেশেন্টটাকে। হতে পারে এটা কখনো? জনবিন্যাসের যে ত্রুটি আজকে ভারতবর্ষকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা 33 কোটির দেশ বলতাম, আজকে এখানে 140 কোটির দেশ। আজকে খারাপ ভাবে নেবেন না, খড়গ্রামের এই যে ভদ্রমহিলা এসছেন, তার পরিবারের একজন সদস্য বলছেন ওনার কতজন বাচ্চা আছে, কি আছে সেটা আমরা জানি না, কতজন রয়েছে, তাদের পাশে কি করে দাঁড়ানো হবে। আমি বাইটের একটা অংশ ছোট্ট শুনছিলাম, আনকাউন্টেড নাম্বার অফ চাইল্ডস। কি করে জনবিন্যাস ধ্বংস হয়ে গেছে। আজকে যদি সেটা রাজনীতি হয় সেটা সবচেয়ে বড় অন্যায় হবে। আসুন, অনুপ্রবেশকারীরা কি করে ঢুকছে বললেন না প্রশ্ন, সীমান্তে বিএসএফ কি করছে? আসুন আমরা শোনাই হাকিমপুর বর্ডার থেকে বাংলাদেশি রিটার্ন যারা যাচ্ছে তাদের বক্তব্যে কি উঠে এসেছে একবার শুনি, তারপর আমি যাব প্রদীপ্তদার কাছে। কোথায় থাকতেন? ডানকুনি। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা বাগেরহাট। কোথায় যাচ্ছেন? বাগেরহাট বাপের বাড়ি যাচ্ছি। কেন চলে যাচ্ছেন কেন? এই যে এই সমস্ত বেরোইছে, আপনারা খবর দিয়েছেন, বাংলাদেশের মানুষ থেকে কি হবে। কিভাবে এসেছিলেন এখানে? দালালের মাধ্যমে এসেছিলাম। কত টাকা নিয়েছিল খরচ? আমি তা বলতে পারছি না, অনেক লোক এসেছিল তাই জানি। আপনার কত খরচ হয়েছিল? 5-6 হাজার টাকা খরচ হয়েছিল। আচ্ছা, আপনি এখানে ভোট দিতেন না? এখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না? কিছু পেতাম না। লোকের বাবুর বাড়িতে কাপড় কাচতাম, ঘর মুছতাম, এই কাজ। থাকতেন? বোম্বে থাকতাম। কোথায় থাকতেন? বোম্বে। আর বাংলাদেশের কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলায়। কোথায়? সাতক্ষীরা জেলা। কি কাজ করতেন?
ও বাদল করতাম। এখন কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। বাড়ি কোথায়? সাতক্ষীরায়। কেন? এসে আর হচ্ছে এটার জন্য। আপনাদের কাগজপত্র নেই? না। ভোটার কার্ড আছে? না না, কোনো কিছু নেই। আধার কার্ড? এ দেশে এই বয়সে কাগজপাতি কিরম করে দেবে? কেউ করে দেবে না। কত টাকা খরচা হয়েছিল আসতে? হ্যাঁ, 15,000 টাকা নিলাম। দিয়েছিলেন? না না না, কোনো সরকারি সুযোগ সুবিধা পেতেন না? কোনো কিছু নেই। প্রদীপ্ত দা দেখতে পাচ্ছেন, এরা সব বাংলাদেশে ফিরছে শুধুমাত্র একটা ছোটখাটো আতঙ্কে, একটা ছোট্ট 3 অক্ষরের শব্দ। আপনাকেও স্টুডেন্টরা বলে স্যার, 3.5 অক্ষর স্যার। না না, খুব মজা লাগলো জানো তো তোমার কথাগুলো শুনতে। মানে আমরা ডিবেটে এসছি না, তোমার মানে ওই একমুখী আলোচনায় এসছি, বক্তব্য শুনতে, সেটা আমার একটু কনফিউশন হচ্ছিল। দর্শক বন্ধুরা দেখে নেবেন টোটাল টাইমের ব্যাপারটা। আমার তারকনাথ ঢালির কথা মনে পড়ছে এই মুহূর্তে। তারকনাথ ঢালি, স্বপন মজুমদার, বেগুন, আমি বলছি বেরগুম 2 গোবরডাঙ্গা পায়রাগাছি অঞ্চলের যে গৌতম ঢালি, তাদের নাম মনে পড়ছে। সত্যি তুমি কতগুলো নাম বলছো, যে নামগুলো তুমি গুনলে 50, 100, 200, 300, 500, অর্থাৎ 5-7 কোটির মধ্যে 500 নাম তুমি খুঁজে পেয়েছো, যেটা বিএসএফ খুঁজে পাচ্ছে না। কিন্তু তাহলে ভাবো তো মতুয়াদের অবস্থাটা কি? যে মতুয়াদের নিয়ে ক্যাম্প করছে, সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আছে। এই মুহূর্তে এখানে স্টুডিওয়ে সাবির আছে। তোমার যদি হার্ট অ্যাটাক হয়, তোমার সাবিরের রক্ত তোমার গায়ের সঙ্গে মিলবে, আমার সঙ্গে মিলবে না, তখন কি তোমার বউ বলবে যে ভাই সাবিরের রক্ত নেব না? হিউম্যান রাইটের কথা বলছো, ভারত এত হিউম্যান রাইটের কথা কেন বলে? তাহলে ভারতে গিয়ে 2014 থেকে 2025, 2014 থেকে 2025, এই 11 বছর ধরে আপনি বারংবার আমাদের একটা গাজর ঝলালেন, ঝুলিয়ে বলেন আমরা অনুপ্রবেশ মুক্ত ভারত করব। তাহলে আসাম থেকে এত লোক ধরা পড়ছে কিসের জন্য? আসামে এত হিন্দু কেন এখনো রয়েছে? আমাদের মূল সমস্যা হচ্ছে আসামে কেন এসআইআর হচ্ছে না, এবং ডিভিশন করে আসামে কেন এসআইআর হচ্ছে না? যে ভয়ের রাজনীতি করে আমরা মূলত একটা বিভাজনের এবার ওফেলিয়ার কাছে আমরা একবারও হিন্দু মুসলিম শব্দ উল্লেখ করিনি, যেটা প্রদীপ্তদা করলেন। আমি অনুপ্রবেশকারী বলেছি। আই রিপিট এগেইন, ওফেলিয়া প্লিজ, আপনার কথা ভুল হচ্ছে। আমরা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে 5 দেখাচ্ছ না, তারপরে 2011 হয়েছে তোমাদের মনে নেই, এবং তারপরে 2014 হয়েছে মনে নেই, মনে আছে। 11তে তোমাদের সেন্সাস হয়ে গেল। এবার একটু বলতে দিন, পরে 14 আচ্ছা এবার একটু বলতে দিন। 14 সালে এসার পরে 11 বছর ধরে অনুপ্রবেশকারী খুঁজে পাচ্ছে না। এইবার আমি বলছি, আপনি হিন্দু মুসলিমের যে বলছেন ব্যবধান, আমরা কোনো ব্যবধান করছি না। কারণ পশ্চিমবঙ্গে কি প্রকৃত আদি মুসলিমরা নেই? অবশ্যই আছেন, তাদের আমরা সম্মান করি। কেন যাদের দ্রুত করে ভোটার কার্ড করেন না, তাহলে কেন আমি তাকে দেবো এখানে? কেন আমি বাংলাদেশ? আপনারা ভুল করছেন, আপনার ভুল হচ্ছে। ফরেনার ভোটার কার্ড নয়, বিদেশি ভোটার কার্ড নয়। আজকে আর হাতে সময় নেই, আচ্ছা হাতে আর সময় নেই। এবার আমার প্লিজ সবাইকে আমি অনুরোধ করব, শেষ করব, কিন্তু 1 মিনিট সুস্মিতা দি, মাঝখানে কথা বলে আমি শেষ করতে। স্বপন মজুমদারের কথা আসলো। স্বপন মজুমদার যার এগেনস্টে ভোটে লড়েছেন আলোরানী দাস খুব সম্ভবত। তিনি কোন দেশে? আচ্ছা আজকে নিশীথ প্রামাণিকের কথা বলে তৃণমূল। নিশীথ প্রামাণিক কোন রাজনৈতিক দলে ছিল? এই প্রশ্নগুলো আসবে। এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। ওফেলিয়া, প্রদীপ্তদা, সুস্মিতা দি এবং গৌরবকে অনেক ধন্যবাদ। আর নমস্কার জানিয়ে আজকে আপনাদের অনুষ্ঠান শেষ করছি। তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান, না তিনি হিন্দু না তিনি মুসলিম। আমাদের চোখে অনুপ্রবেশকারী অবৈধভাবে যারা ভারতে এসছেন তারা, নো হিন্দু নো মুসলিম। আজকে এখানে শেষ করব অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।